গাজীপুরে হামলায় আহতদের মধ্যে একজন আইসিইউতে, জড়িতদের সর্বোচ্চ শাস্তির আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার, বিক্ষোভের ডাক বৈষম্য বিরোধীদের। ধানমন্ডি ৩২-এর শেখ মুজিবের বাড়ির ধ্বংসাবশেষ নিয়ে যাচ্ছে উৎসুক জনতা, ফ্যাসিবাদের স্মারক হিসেবে সংরক্ষণের দাবি। মূল্যস্ফীতি কমানোর লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রথম মুদ্রানীতি ঘোষণা সোমবার, নীতি সুধার নির্ধারণে সতর্ক থাকার তাগিদ। বৃদ্ধি করে কস্ট অফ ডুইং বিজনেস এটা বেড়ে যাবে, আনএমপ্লয়মেন্ট রেট যেটা আছে সেটা বৃদ্ধি পাবে। বিনিয়োগের উপরে যে নেতিবাচক প্রভাব, এটা তাহলে অন্যান্য ফ্যাক্টর দিয়ে কমাতে হবে আমার, সেখানেই আমাদের ব্যবসা পরিবেশ এগুলোর প্রশ্নটা চলে আসে। 10 দিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমান দুর্ঘটনা, আলাস্কায় বিধ্বস্ত উড়োজাহাজের 10 আরোহীর সবাই নিহত। স্বাগত। এখন ঢাকা পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর গাজীপুরে হামলার ঘটনায় আহত 15 শিক্ষার্থীর মধ্যে 7 জনকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেলে। কর্তৃপক্ষ জানিয়েছে 1 জনের অবস্থা আশঙ্কাজনক, তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। তবে এই ঘটনায় জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিতের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। গাজীপুরের সাবেক মন্ত্রী আকমা মোজাম্মেল হকের বাড়িতে হামলায় আহতদের শুক্রবার রাতেই ভর্তি করা হয় স্থানীয় তাজউদ্দিন হাসপাতালে, আর গুরুতরদের নেওয়া হয় ঢাকা মেডিকেলে। সাথে সাথে সেখানে ছুটে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। খোঁজ নেন সবার। এ সময় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মারপিটের অভিযোগ করেন তারা। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়। গুরুতর বেশ কয়েকজনের মধ্যে একজনকে ভর্তি করতে হয় আইসিইউতে। এই আহতদের কাছেই জানতে চেয়েছিলাম ঘটনা। কোপ দিয়েছে, তারপরে মসজিদে মাইকে এমনকি অ্যানাউন্স করা হয়েছে যে তাদের বাড়িতে ডাকাত পড়ছে, এই কথা বলে আমাদেরকে ওইখানে আটকে দেওয়া হয়েছে। একটা ট্র্যাপের মাধ্যমে আমাদেরকে ওইখানে আটকে দিয়েছে। আমাদের কল দেওয়া হয়েছে আমাদের সিনিয়র বাইকে যে ওই জায়গায় ভাঙাচোরা করা হচ্ছে, তোমরা আসো। আমরা গেছি, পরে মনে করেন যে আমরা ট্র্যাকের মাধ্যমে করে গেছি। ও আমার ছোটো ভাই, ওকেও আমি নিয়ে গেছি, ওই যে ওকেও আমি নিয়ে গেছি যে আসো জায়গায় হচ্ছে, আমরা একটু দেখি। দেখতে গিয়ে যারা ভাঙ্গাভাঙ্গি করছে তারা পলাইছে, আমরা আটকা বেড়ে গেছি। আহত শিক্ষার্থীদের মধ্যে 11 জনের চিকিৎসা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেয়া হয়েছে বলে জানিয়েছেন পরিচালক। আমাদের এখানে টোটাল 11 জন এসেছিল, তার মধ্যে আমরা 7 জনকে ভর্তি করেছি, বাকি 4 জনকে আমরা ফার্স্ট এড দিয়ে ছেড়ে দিয়েছি। এই 7 জনের মধ্যে 1 জনের অপারেশন লেগেছে, ইন্ট্রাক্রাইনাল হ্যামারেজ ছিল, এক্সট্রাডুরাল হ্যামারেজ আর কি। সে আইসিইউতে আছে অপারেশনের পরে। বাকিরা আমরা একসাথে আমাদের এখানে একটা ওয়ার্ডে রেখেছি। শনিবার সকাল 10টার পর ঢাকা মেডিকেলে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। কথা বলেন আহত শিক্ষার্থীদের সাথে। শোনেন কি ঘটেছিল গাজীপুরে। আমরা আইনানুগ ব্যবস্থা তো নিচ্ছি এবং এটার সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে এবং তাদের সর্বোচ্চ যেন পানিশমেন্ট হয় এই ব্যবস্থা করা হবে। এটা ইনভেস্টিগেশনে আগে তো আমি পুরোটা বলতে পারবো না। পরে আইসিইউতে থাকা শিক্ষার্থীকে দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। আহত 7 শিক্ষার্থীর মধ্যে 3 জন ছাড়া সবাই আশঙ্কামুক্ত বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। গাজীপুরে হামলায় গুরুতর আহতদের সবশেষ অবস্থা জানাতে ঢাকা মেডিকেল থেকে যুক্ত আছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, ঢাকা মেডিকেলে ভর্তি আহতদের মধ্যে 1 জনের অবস্থা তত গুরুতর, চিকিৎসকরা কি বলছেন? নাফি, আমরা এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছি। এখানে যে 7 শিক্ষার্থী ভর্তি রয়েছে তাদের মধ্যে 1 জনের অবস্থা আশঙ্কাজনক। অর্থাৎ এই হাসপাতাল কর্তব্যরত যারা চিকিৎসক রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন 1 জনের শরীরে গতকালকে রাতে ভর্তি হওয়ার পরে তার মাথায় একটি অস্ত্রোপচার হয়েছে, এর কারণে তাকে আইসিইউতে রাখা হয়েছে। বাকি যেই 6 জন শিক্ষার্থী রয়েছে তাদের শরীরের অবস্থা মোটামুটি স্টেবল বলা যায়, তবে 2 জনের শরীরের কিছুটা অবনতি হওয়ার কারণে তারাও সিসিইউতে রয়েছেন, এমনটা আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। তবে সকাল থেকে এখানে এসেছিলেন স্বরাষ্ট্র
স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি ঘুরে দেখেছেন, শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন, কি হয়েছিল গতকালকের ঘটনা সেই বিষয়টি জেনেছেন। অবশ্য যারা শিক্ষার্থী আহত হয়ে 7 জন এখানে ভর্তি রয়েছেন তাদের মধ্যে যাদের সাথে কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তারা জানাচ্ছিলেন যে পরিকল্পিতভাবে গতকালকে হামলাটি করা হয়েছে। কারণ অভিযোগ ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একজনকে আকম ও মুজাম্মেল হকের বাড়িতে বন্দি করে রাখা হয়েছে। এমন খবরের ভিত্তিতে 40 থেকে 50 জন যখন তারা সেখানে যান, মসজিদে মাইকিং করে চারদিক থেকে সাধারণ মানুষ এসে তাদের উপর হামলা চালায়, এমনটা অভিযোগ ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে তাদের এ বিষয়ে আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা যে যারা এই ঘটনার সাথে জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে। যদিও এ বিষয়ে তিনি চিকিৎসকদের সাথে কথা বলেছেন, চিকিৎসায় কোনো ধরনের ত্রুটি যাতে না হয় সে বিষয়টি তারা খতিয়ে দেখার জন্য বলেছেন। এবং সবকিছু মিলিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা পরবর্তীতে আমাদের সাথে কথা বলেছেন যে যারাই এই ঘটনার সাথে জড়িত থাকুক না তাদের বিচারের আওতায় আনা হবে। এর বাইরে যারা আহত হয়ে ঢাকা মেডিকেলে যেসব শিক্ষার্থীরা ভর্তি রয়েছেন তারা একটি অভিযোগ তুলেছেন, গতকালকে যারা প্রশাসন রয়েছে প্রশাসন কিন্তু নিশ্চুপভাবে দাঁড়িয়েছিলেন, তাদের কোনো ভূমিকা তারা লক্ষ্য করেনি। যদি ভূমিকা থাকতো তাহলে হতাহতের ঘটনা এমন হয়তো হতো না, এমনটা তারা বলেছেন যে তাদের এভাবে আটকে যারা মেরেছে সেই ধরনের মার খেতে তাদের হতো না, এই জিনিসটা তারা নিশ্চিত করেছেন এবং বলছেন যে পরিকল্পিত এই ঘটনার সাথে যারাই জড়িত থাকুক না কেন তাদের বিচারের দাবি তারা করেছেন। তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যিনি পরিচালক রয়েছেন তার কাছে আমরা জানতে চেয়েছিলাম, তিনি আমাদেরকে বলেছেন যে গতকালকে থেকে এখন পর্যন্ত গাজীপুরের ঘটনায় 11 জন শিক্ষার্থী ভর্তি হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, যাদের মধ্যে প্রাথমিক চিকিৎসা শেষে 4 জনকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে এবং যে 7 জন রয়েছেন সেই 7 জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, আর বাকি যেই 6 জন রয়েছে তারাও শারীরিক অবস্থা মোটামুটি। তবে তাদেরকে সবকিছু মিলিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রাখা হয়েছে এবং তাদের শারীরিক অবস্থা পর্যায়ক্রমে তারা আপডেট করবে সাধারণ মানুষকে। গাজীপুরের ঘটনায় আহতরা ভর্তি রয়েছেন ঢাকা মেডিকেলে, সেখান থেকে সবশেষ বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আরিফ হোসেন। এদিকে গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হক ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের সমর্থকদের হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে ছাত্র জনতা ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ। সেখানকার সবশেষ খবর জানাতে গাজীপুর ডিসি চত্বর থেকে যুক্ত আছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, জানাবেন বিক্ষোভ কর্মসূচিতে বৈষম্য বিরোধী জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দরা কি যোগ দিয়েছেন কিনা, তারা কি বলছেন? গতকাল রাতে যে ঘটনা ঘটেছে, সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হক ও গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের যারা নেতৃবৃন্দ রয়েছেন বা সমর্থক রয়েছে তাদের দ্বারা যারা ছাত্র জনতা রয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের তাদের উপর যে হামলা হয়েছে সেই হামলার ঘটনায় আজকে বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছেন জাতীয় নাগরিক কমিটির ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। এখানে উপস্থিত থাকার কথা রয়েছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী আন্দোলনের যে নেতৃবৃন্দ রয়েছেন তারা এখানে এখনো উপস্থিত হননি, তবে কিছুক্ষণের মধ্যেই তারা এখানে এসে উপস্থিত হবেন। এখন যারা এই সমাবেশটি শুরু করেছেন তারা এই গাজীপুর জেলা ও গাজীপুর মহানগরের জাতীয় নাগরিক কমিটির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছেন। তারা সকাল থেকেই কিন্তু অল্প অল্প করে নেতৃবৃন্দরা এই ডিসি অফিসের কার্যালয়ের পাশে যে রাজবাড়ি মাঠ রয়েছে সেখানে এসে উপস্থিত হয়েছেন এবং এখানে এই বিক্ষোভ সমাবেশ থেকে তারা বলছেন এই ঘটনায় যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে এবং এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আওয়ামী লীগ যে ফ্যাসিবাদী কায়েম করেছেন সেই দাবি তারা করছেন। এখানে যে ছাত্র জনতার উপর নির্বিচারে তারা গুলি করেছেন, এরপরেও 5 আগস্টের পরেও তারা বিভিন্ন জায়গায় দেখা গেছে যে দুষ্কৃতিকারীর ভূমিকা পালন করেছেন বলে তারা দাবি করছেন এখানকার যারা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা, যার কারণে গতকালকে এই আকম মোজাম্মেল হকের বাড়িতে লুটপাট ও হামলা হতে পারে বলে আশঙ্কা করার কারণে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ সেখানে গিয়েছিলেন প্রতিরোধ করার কারণে। এরপর সেখানে এই সাবেক মেয়র জাহাঙ্গীর ও আকম মোজাম্মেল হকের যারা সমর্থক রয়েছেন তারা তাদের উপর হামলা করেছেন। সেই হামলায় আমরা দেখেছি যে 15 জনের মতো শিক্ষার্থী আহত হয়েছেন, অনেকেই ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছেন, 7 জন ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছেন, তার মধ্য থেকে একজন আইসিইউতে ভর্তি রয়েছেন। এছাড়া এই গাজীপুরে যে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ রয়েছে সেখানেও কিন্তু অনেকে ভর্তি রয়েছেন আহত অবস্থায়। এবং আজকের যে বিক্ষোভ মিছিলটি সেটি আনুষ্ঠানিকভাবে এখন শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা এখানে এসে উপস্থিত হবেন, তারা বিচারের দাবি জানাচ্ছেন।
এবং যারা এই হামলার সঙ্গে জড়িত তাদেরকে খুঁজে এনে আইনের আওতায় আনার তারা দাবি জানাচ্ছেন এবং কোনো প্রকার যাতে বিশৃঙ্খলা, কোনো প্রকার যাতে সহিষ্ণু ভূমিকা পালন করতে না পারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ গাজীপুরের, তাদেরকে আজকে তারা প্রতিরোধ করবেন বলে ঘোষণা দিয়েছেন এবং এই ঘোষণার পরিপ্রেক্ষিতে তারা আজকে এখানে বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন। এখানে এই গাজীপুরের জেলা এবং গাজীপুরের মহানগরের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছেন। এখানে শিক্ষার্থীদের আমরা দেখছি, শিক্ষার্থীরাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এছাড়া এখানে আরো যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা ধীরে ধীরে আসা শুরু করেছেন। এই রাজবাড়ী মাঠের যে মাঠ প্রাঙ্গণ সেখানেই তাদের এই বিক্ষোভ কর্মসূচিটি অনুষ্ঠিত হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ জাতীয় নাগরিক কমিটির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এখানে এসে উপস্থিত হবেন এবং এখানে এসে উপস্থিত হয়ে তাদের বিচারের যে দাবি সেই দাবিটি তারা তুলে ধরবেন এবং তাদের ঘোষণা অনুযায়ী এখানে যারা নেতৃবৃন্দ রয়েছে গাজীপুরে তারা ইতিমধ্যে এই মাঠে এসে উপস্থিত হওয়া শুরু করেছেন এবং তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেটি আসলে শুরু হয়েছে। এই ছিল গাজীপুর থেকে আমার কাছে সবশেষ খবর। গাজীপুরে ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে চলছে বিক্ষোভ কর্মসূচি। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। ধানমন্ডি ৩২-এর বাড়ির ধ্বংসাবশেষ এখনও নিয়ে যাচ্ছে উৎসুক জনতা। রড সিমেন্টের স্ক্রাপ তুলে নিচ্ছেন তারা, নিম্নবিত্তরা তা বিক্রি করে দিচ্ছে আর কেউ কেউ স্মারক হিসেবে নিয়ে যাচ্ছেন। সেখানকার সবশেষ অবস্থা জানাতে যুক্ত আছেন সহকর্মী তানজিম শাফিন। শাফিন, চতুর্থ দিনে কি দেখছেন সেই ৩২ নম্বর সার্বিক পরিস্থিতি জানাবেন? উজ্জ্বল, ৫ ফেব্রুয়ারি সন্ধ্যার পর থেকে শুরু হয়ে টানা চতুর্থ দিনের মতো ধানমন্ডি ৩২-এর শেখ বাড়ি ভাঙার কার্যক্রম চলছে। বাড়িটি ইতিমধ্যেই একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘটনার সূত্রপাত হয়েছিল গণহত্যার দায়ে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পলাতক থাকা অবস্থায় সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য প্রদানের চেষ্টা করলে বাংলাদেশে ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে ধানমন্ডি ৩২ সহ সারা দেশে আওয়ামী লীগের যে সকল স্থাপনা ছিল, বিশেষ করে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে ভাঙচুর শুরু করেন, যেটির সূচনা হয়েছিল ধানমন্ডি ৩২ নম্বরের ৬৭৭ নং বাড়ি, যেটি এর আগে ছিল। পরবর্তী সময়ে এটি রোড নং পরিবর্তন করে ১১ নম্বর রোডের ১০ নম্বর বাড়ি হিসেবে ছিল। তবে এটি একসময় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ছিল, যেখান থেকে বিগত স্বৈর শাসক পতনের পরে সেটি জনগণের হয়েছে বলে দাবি করছেন এখানকার বিক্ষুব্ধ জনতারা। তারা যেটি বলছেন, আমরা যখন কথা বলতে এসেছি তারা বলছেন যে এই বাড়ির প্রত্যেকটি অংশে জনগণের অধিকার রয়েছে, কারণ জনগণের টাকায় সরকারে থাকাকালীন অবস্থায় তারা এই ধরনের নির্মাণগুলো করেছিল, যেখানে জনগণের অধিকার ছিল সামান্যই। তো সেখান থেকে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, গণ আন্দোলনের মধ্য দিয়ে যখন স্বৈরাচারকে হটানো হলো, সেখানে তাদের কোনো স্মৃতিচিহ্ন কিংবা তাদের পুনর্বাসন হতে পারে এমন কোনো জায়গা ছাত্র জনতা রাখতে চায় না বলে তারা বলছেন। তারা জানাচ্ছেন যে এটি আওয়ামী লীগের জন্য একটি আতুরঘরের মতো ছিল, অর্থাৎ বিক্ষুব্ধ ছাত্র জনতার ভাষায় এটি স্বৈরাচারের আতুরঘর। তো এই জায়গাটিকে অক্ষত রেখে দিলে সেখান থেকে পুনরায় সেখান থেকে কেউ আবারও সেই স্বৈরতান্ত্রিক মনোভাব নিয়ে জেগে উঠতে পারে। তো এই আশঙ্কা থেকেই ছাত্র জনতা এবং শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদ হিসেবে ছাত্র জনতা এই বাড়িটি ভাঙা শুরু করে। প্রথম দিনে আমরা দেখেছি যে বুলডোজার সহ কিছু ভারী সরঞ্জাম ব্যবহার হয়েছিল এই বাড়ি ভাঙার ক্ষেত্রে। তবে দ্বিতীয় দিন থেকে আমরা সেই সকল ভারী সরঞ্জামের ব্যবহার তেমন একটা দেখছি না। এখন আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি, খুব নিম্ন আয়ের মানুষ সাধারণত তারা এই বাড়ির যেই রড, সিমেন্ট, স্ক্র্যাপ যেগুলো আছে সেগুলো তারা তাদের মতো করে সেগুলো ভেঙে সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। পাশাপাশি আমরা এক শ্রেণীর নাগরিককে দেখেছি যারা আসলে এখানে এসেছেন, তারা বলছেন যে ফ্যাসিস্টের চিহ্ন হিসেবে, শেষ চিহ্ন বা স্মৃতি চিহ্ন হিসেবে তারা এই বাড়ির অংশবিশেষ সংরক্ষণ করতে চান। তো বাড়ির এখনও কিছু অংশ দাঁড়িয়ে আছে, তবে সেটিও এখানে যারা রয়েছেন উৎসুক জনতা তারা ভাঙার চেষ্টা করছেন। তো উজ্জ্বল, আমার কাছে এই ছিল ধানমন্ডি ৩২ থেকে সবশেষ। ধানমন্ডি ৩২ নম্বরের সার্বিক চিত্র জানাচ্ছিলেন সহকর্মী তানজিম শাফিন। দ্রোহের গ্রাফিতি ২৪-এর গণ অভ্যুত্থানের প্রকাশনা উৎসবে বক্তব্য দিচ্ছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সরাসরি চলে যাচ্ছে সেখানে। মেন কাজটা করেন, সবকিছু লিপিবদ্ধ করেন, প্রত্যেকটা দিনে এই পুরো 15.5 বছর যতদিন ছিলেন, সেই 9ই জানুয়ারি 2009 থেকে
আপনার 5ই অগাস্ট পর্যন্ত প্রত্যেকটা দিনে কি আকাম কুকাম করেছে এগুলো লিপিবদ্ধ করতে হবে। কোনো কিছু যত আনডকুমেন্টেড না থাকে, যেটা আমরা আগে করতে পারি নাই, বা 15 বছর সে যেভাবে আমাদেরকে এই যে 74-এর ফ্যামিনের কথা আমাদেরকে ভুলে রেখেছিল, এমন কেউ নাই। আমার ফ্যামিলি, আমি জানি আমার বড় ভাই, উনি আমেরিকার এখন একটা ইউনিভার্সিটির প্রফেসর, উনি দিনের পর দিন রাতে 2টা 2:30টায় যায় রেশন শপের সামনে দাঁড়ায় থাকতে হতো। আমাদের বাসায় ঠকঠক করছে ভাতের ফ্যানের জন্য, আমি নিজে ভাতের ফ্যান খাইছি। অথচ আপনি দেখেন 15.5 বছর মানুষকে বুঝিয়ে রেখেছে যে না, শেখ মুজিবের আমলটা ছিল কি একটা মহৎ একটা আমল। এবং কোনো ইকোনমিক্স লিখছেন মুজিবোনমিক্স, মুজিবের ইকোনমিক্স নিয়ে অ্যাজ ইফ মুজিবের কি এমন একটা ইকোনমিক্স ছিল। আমাদের সত্যিকার অর্থে ফোকাসটা রাখতে হবে, এখানে ফোকাস ছাড়া যাবে না। আমি জিএম রাজীব হোসেনের এই কাজের সাধুবাদ জানাই, এবং যারা যারা আরো করবেন, ভালো কাজ করেন প্লিজ, যেগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হয়। আমরা যেন পোর কাজ না করি যে দিয়ে মানুষ যাতে নাক না ছিটকায়, এমন কাজ খুবই ভালোভাবে ডকুমেন্টেশন করবেন, যেটা জেনারেশন যেটা আমাদের ধরে রাখতে পারি। এটা খুবই দরকার। আমাদের প্রত্যেকটা কাজ, আমাদের ইয়াং মানুষের যে আউটপোরিং অফ দেয়ার হার্টস, তারা যেভাবে তাদের হৃদয়কে মেলে দিয়েছে দেয়ালে দেয়ালে, এটা যেন আমরা প্রত্যেকটা ডকুমেন্টেশন করে রাখি। এটা খুবই ইম্পর্টেন্ট। এবং অন্যান্য সমস্ত কিছু 15টা বছর, একে তো ইন্ডিপেন্ডেন্ট একটা প্যানেল তো হোয়াইট পেপার লিখলেন, আমরা যারা জার্নালিস্ট, আমরা যেগুলো ফেস করেছি সেগুলো লেখা উচিত। থ্যাংক ইউ, আমি আর বাড়াবো না। থ্যাংক ইউ ভেরি মাচ। শেখ হাসিনার বক্তব্যে ভারতের কোনো ভূমিকা নেই। তার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের অবস্থানকে এক করে ফেললে দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য তা ইতিবাচক হবে না। শুক্রবার বিকেলে নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে এমনটা জানালো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ সরকারের নিয়মিত বিবৃতিগুলো ভারতকে ক্রমাগত নেতিবাচকভাবে চিত্রায়িত করা হচ্ছে। বাংলাদেশের এসব বিবৃতি বর্তমান নেতিবাচক পরিস্থিতির জন্য দায়ী উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও পরস্পরের জন্য মঙ্গলজনক একটি সম্পর্ক চায় ভারত। সাম্প্রতিক সময়ে বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠকেও সে কথা তুলে ধরা হয়েছে। এর আগে বৃহস্পতিবার ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে প্রতিবাদ জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। শেখ হাসিনা ক্রমাগত মিথ্যা ও বানোয়াট মন্তব্য ও বিবৃতি দিচ্ছেন উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, শেখ হাসিনা এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের প্রতি শত্রুতামূলক কাজ হিসেবে বিবেচিত এবং দুই দেশের মধ্যে একটি সুস্থ সম্পর্ক স্থাপনের প্রচেষ্টার জন্য সহায়ক নয়। এখন ঢাকায় নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর। আবারও স্বাগত, দেখছেন এখন ঢাকা। মূল্যস্ফীতি কমানোর মতো বড় চ্যালেঞ্জ নিয়ে 10 ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রথম মুদ্রানীতি ঘোষণার কথা রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের। জানুয়ারিতে ঘোষণার কথা থাকলেও মূল্যস্ফীতির অবস্থা দেখে নীতি প্রকাশ করবে বাংলাদেশ ব্যাংক। ফলে মূল্যস্ফীতি বাড়লে নীতি সুদ আরও 1 থেকে 2% বাড়ানো হতে পারে। সেক্ষেত্রে প্রবৃদ্ধি কমে যাওয়ার দিকে নজর দিতে বলছেন বিশ্লেষকরা। তবে পতিত আওয়ামী সরকারের বিনিয়োগের নামে সুদ হার ধরে রাখায় বড় ক্ষতি হয়েছে বলে জানান অর্থনীতিবিদরা। তাই জনদুর্ভোগকে প্রাধান্য দিতে বলছেন তারা। আতন নিয়নের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। দেশকে মধ্যমায়ের ফাঁদে ফেলে ব্যবসা ও বিনিয়োগের প্রবৃদ্ধি বাড়াতে 2020 সালে 6-9 সুদহার বাস্তবায়ন করে পতিত আওয়ামী লীগ সরকার। আর এই সুযোগে একদিকে স্বল্প সুদে ঋণ নিয়ে অর্থ লোপাট হয়েছে, অন্যদিকে আমানতে কম লাভে ব্যাংক থেকে অর্থ তুলে নিয়েছে অনেক গ্রাহক। এতে ব্যাংকের টাকা কমে বেড়েছে মুদ্রাস্ফীতি। অপরদিকে বিদেশি মুদ্রার বিপরীতে টাকার মান ধরে রেখে ও অপরিকল্পিত অবকাঠামো উন্নয়নের নামে লাখ লাখ কোটি টাকা পাচার করেছে পতিত সরকার এবং তার সহযোগীরা। ফলে তলানিতে নেমেছে রিজার্ভ, বেড়েছে আমদানি খরচ, আর মূল্যস্ফীতি বেড়ে চাপ বাড়িয়েছে সাধারণ মানুষের। তথ্য বলছে, আওয়ামীর 15 বছরের লুটপাটের কারণে মূল্যস্ফীতি বেড়েছে 177%-এর বেশি। 2009 সালে 5.4%, এ হার গত 1.5 দশকে বেড়ে হয়েছে 15%-এর বেশি। এর মধ্যে ক্ষমতায় থেকে মূল্যস্ফীতিকে অনেকটাই কম দেখানো হয়েছে। তবে রিজার্ভ আর ডলার সংকটের চাপে পড়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলে ঋণের শর্তে এ হার কিছুটা বৃদ্ধি পেতে থাকে। আর শর্ত পূরণে স্মার্ট পদ্ধতিতে 9-6 সুদ থেকে বের হয়ে আসে।
কিন্তু এরপরও মূল্যস্ফীতির লাগাম টানা সম্ভব হয়নি। ফলে 2024 সালে এ হার 14% ছাড়িয়ে 16 বছরের রেকর্ড অর্জন করে। অর্থনীতিতে লুটপাট করাতে নানা নীতির ফলেও কমানো সম্ভব হয়নি মূল্যস্ফীতি। তাই বাধ্য হয়েই সুদ হার পুরোপুরি বাজারে ছাড়তে হয়। তবু তার সুফল মেলেনি, কিন্তু কমতে থাকে ব্যবসার প্রবৃদ্ধি। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর সামনে আসতে শুরু করে অর্থ আত্মসাৎ ও সকল তথ্যের আসল চিত্র। ফলে আরও বাড়ে মূল্যস্ফীতি। তাই সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে হার কমানোর প্রধান লক্ষ্য নিয়ে কাজ শুরু করে অন্তর্বর্তী সরকার, যে কারণে কয়েক দফা বাড়ানো হয় সুদ হার। এতে সবশেষ সুদ হার আমানতে 12 ও ঋণে 16% ছাড়িয়েছে। দেশের মূল্যস্ফীতি 2.5 বছর ধরে 2 অঙ্কের ঘরে। নিয়ন্ত্রণে নীতি সুদ হার বাড়ানো সহ নানা উদ্যোগ নেওয়া হলেও কোনো কাজে আসেনি। সুদ হার বৃদ্ধিতে প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি কম হওয়ার আশঙ্কা করছেন অনেকেই। তবে প্রবৃদ্ধি কম হলেও নানা চ্যালেঞ্জের নতুন মুদ্রানীতিতে প্রাধান্য দিতে বলা হয়েছে জনদুর্ভোগকেই। 10 ফেব্রুয়ারি মুদ্রানীতি ঘোষণার কথা রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের, যা মূল্যস্ফীতি কমানোর মতো বড় চ্যালেঞ্জ নিয়ে জুলাই বিপ্লবের পর অন্তর্বর্তী সরকারের প্রথম মুদ্রানীতি। জানুয়ারিতে ঘোষণার কথা থাকলেও মূল্যস্ফীতির অবস্থা দেখে এ নীতি প্রকাশ করবে বাংলাদেশ ব্যাংক। ফলে মূল্যস্ফীতি বাড়লে নীতিসুদ আরও 1 থেকে 2% বাড়ানো হতে পারে। উদ্দেশ্যই হচ্ছে যে মূল্যস্ফীতি ইনফ্লেশনটাকে কন্ট্রোল করা। এবারে এই মুদ্রানীতিতেও এই বিষয়টা প্রায়োরিটি পাবে। সেই সাথে টাকার ভ্যালুটা যাতে ধরে রাখা যায়, বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ তার উপর যাতে বাড়তি চাপ সৃষ্টি না হয়, এই সবগুলিকে মাথায় রেখে একটা ব্যালেন্স মুদ্রানীতি ঘোষণা করবে বলে আশা করছি। সুদ হার বৃদ্ধিতে ব্যবসা ও বিনিয়োগের প্রবৃদ্ধি কমার দিকে নজর দিতে বলছেন এই বিশ্লেষক। স্টেট বৃদ্ধি করে সেক্ষেত্রে যেটা হবে, কস্ট অফ ডুইং বিজনেস এটা বেড়ে যাবে, ব্যবসা বাণিজ্যের উপরে এক ধরনের খড়গ নেমে আসবে, এবং সাথে সাথে যেটা আসবে সেটা হচ্ছে আপনার সার্টেনলি যেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট যেটা আছে সেটা বৃদ্ধি পাবে। আবার সুদ হার বাড়ানোর পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধিতে অন্যান্য নীতি অনুসরণ করতে বলছেন এই বিশেষজ্ঞ। সাময়িক একটা ব্যবস্থা হিসাবে সংকোচনমূলক মুদ্রানীতি হয়তোবা করতে হবে, কিন্তু সেইটার কারণে আমাদের বিনিয়োগের উপরে যে নেতিবাচক প্রভাব, এটা তাহলে অন্যান্য ফ্যাক্টর দিয়ে কমাতে হবে আমার। সেখানেই আমাদের ব্যবসা পরিবেশ, বিনিয়োগ পরিবেশ, এগুলোর প্রশ্নটা চলে আসে। অপরদিকে বিনিয়োগের নামে সুদ হার ধরে রাখায় বড় ক্ষতি হয়েছে বলে জানান এই অর্থনীতিবিদ। অতীতে আমরা যেটা দেখেছি যে সুদের হার চেপে রেখে 2020-এর পর থেকে তো 24 পর্যন্ত তাই ছিল, তখন তো বিনিয়োগে সেটার কোনো রকম প্রভাব দেখা যায়নি। কাজে যেই যুক্তিটা দেয়া হচ্ছে যে সুদের হার বেশি হওয়ার কারণেই বিনিয়োগের এই দুরবস্থা, এটা তো বাস্তবতার সাথে মেলে না। মূল্যস্ফীতি কমানোর প্রধান হাতিয়ার বলা হয় মুদ্রানীতিকে। তবে এর সাথে রাজস্ব নীতি ও বাজার ব্যবস্থায় সঠিক নজরদারির কথা জানান বিশেষজ্ঞরা। আতাউর নিয়ন, এখন, ঢাকা। জামালপুর 1 অনুসন্ধান প্রকল্পে গ্যাস কূপ খননের কাজ শুরু হয়েছে। মাদারগঞ্জের তারতাপাড়া গ্রামে এই প্রকল্পে ব্যয় হচ্ছে প্রায় 167 কোটি টাকা। আশা করা হচ্ছে প্রতিদিন কূপ থেকে 10 মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে। এতে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহের পাশাপাশি বন্ধ শিল্প কারখানা চালুর আশা সংশ্লিষ্টদের। জুয়েল রানার প্রতিবেদন। 2017 সালে গ্যাস অনুসন্ধান প্রকল্পের কাজ শুরু করা হয় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া গ্রামে। আজারবাইজানের সরকার প্রতিষ্ঠানটি কাজ শুরু করলেও শেষ না করেই চলে যায় প্রতিষ্ঠানটি। পরে 167 কোটি টাকা ব্যয়ে কাজ শুরু করে বাপেক্স। জামালপুর 1 অনুসন্ধান কূপটির গভীরতা 2800 মিটার। কূপে গ্যাস পেলে উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ হবে 400 BCF। সেই হিসাব অনুযায়ী প্রতিদিন এখান থেকে 10 মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে। ভোক্তা পর্যায়ে যার বাজার মূল্য 16,652 কোটি টাকা। আমাদের একটা টার্গেট আছে, এইখানে 10 মিলিয়ন গ্যাস ফ্লো হবে আগামী 4 মাসের মধ্যে। তো আমরা এখানে 4 মিলিয়ন গ্যাস যদি জাতীয় গ্রিডে ফ্লো হয়, এখানকে আমাদের দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নয়ন হবে। আমরা আশা করছি 90 দিনের মধ্যে কূপ খনন প্রকল্প আমরা শেষ করব। এখানে ভালো গ্যাস আছে বলে আমরা আশা করছি। দৈনিক 10 MMCF করে গ্যাস আমরা উত্তোলন করতে পারবো বলে আশা রাখছি। স্থানীয়রা জানান, কূপ থেকে পর্যাপ্ত গ্যাস উত্তোলন শুরু হলে নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে, পাশাপাশি এলাকায় আর্থসামাজিক উন্নয়ন হবে। গ্যাস এখানে বের হয়, তাহলে আমাদের এলাকার যারা বেকার রয়েছে,
বা যারা এখনো কোনো কর্মস্থানে যেতে পারে নাই, আমাদের জন্য অনেক সুবিধা হবে। চাহিদা অনুযায়ী গ্যাস মিললে আমাদের জামালপুরের অর্থনৈতিক মুক্তি লাভ করবে। পার্শ্ববর্তী উপজেলায় যে যমুনা সার কারখানা রয়েছে সেটিতে দীর্ঘদিন যাবৎ গ্যাস সংকট রয়েছে, এখান থেকে সেখানে গ্যাস সরবরাহ করা যেতে পারে। চলতি বছরের এপ্রিলে শেষ হবে কূপের খনন কাজ। গ্যাস পাওয়া গেলে আশেপাশে আরও কূপ খনন করা হবে। আনুমানিক 4টি কূপ খনন করলে একটিতে গ্যাস পাওয়া যাবে বলে জানান বাপিক্সের এই কর্মকর্তা। এখানে আমরা 10 মিলিয়ন ঘনফুট গ্যাসের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করেছি। এখানে গ্যাস প্রাপ্তি হইলে এই এলাকার জীবনযাত্রার মান অনেক উন্নতি হবে। সারা দেশে আগামী 2 বছরে নতুন আরও 100টি কূপ খনন করা হবে। পাশাপাশি 31টি কূপ সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। ফলে বন্ধ হওয়া শিল্প কারখানা চালু হওয়া সম্ভব হবে বলে জানান জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব। আগামী 2 বছরের মধ্যে আমরা আরো 100 কূপ খনন করব, আর আমরা এই আগামী 2 বছরে 31টি করবো আমরা ওয়াক ওভার, অর্থাৎ যে পুরোনো কূপগুলি সেটাকে আরো নতুন করে আবার আমরা ওয়াক ওভার করবো, সংস্কার করবো যাতে গ্যাসের ফ্লো বাড়ে। কূপ থেকে পর্যাপ্ত গ্যাস পাওয়া গেলে উত্তোলন করা যাবে অন্তত 25 থেকে 30 বছর। এখন জামালপুর। এখন ঢাকায় নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পর। আবারও স্বাগত, দেখছেন এখন ঢাকা। কক্সবাজারের সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুজিবুর রহমানকে ইয়াবাসহ আটক করেছে কোস্টগার্ড। ভোররাতে অভিযান চালিয়ে 12,274 পিস ইয়াবাসহ নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। কোস্টগার্ড জানায়, সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান বিপুল পরিমাণ মাদক পাচারের উদ্দেশ্যে মজুত করেছে। এমন তথ্যের ভিত্তিতে পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালান তারা। তাদের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে বাড়িটিতে তল্লাশি চালিয়ে ইয়াবা উদ্ধার করা হয়। কক্সবাজারে 16 বছর পর অনুষ্ঠিত জামায়াতে ইসলামের কর্মী সম্মেলন। কক্সবাজার সরকারি কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে, জান্নাতুল ফেরদাউস কামনা করে এবং আমার আহত ভাই বোনদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বীর কক্সবাজারের সংগ্রামী জনতা, আমিরে জামাত কষ্ট করে কক্সবাজারে এসে আমাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য আমরা কক্সবাজারবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের এই কর্মী সম্মেলনে এখন সভাপতির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত। কক্সবাজারে কর্মী সম্মেলনে বক্তব্য রাখছিলেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি ছিলাম সেখানে। দেশের বাইরের খবর, 10 দিনের ব্যবধানে 3টি ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী হলো যুক্তরাষ্ট্র। এবার আলাস্কায় বিমান বিধ্বস্তে 10 আরোহীর সবাই নিহত হয়েছেন। দেশটির কোস্টগার্ডের কর্মকর্তারা জানিয়েছেন, আলাস্কায় 10 আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে, কেউই জীবিত নেই। বৃহস্পতিবার বেরিং এয়ারলাইন্সের বিমানটি উনালাঙ্কিট থেকে নোমের উদ্দেশ্যে যাত্রা করে, কিন্তু পথে এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে বিমানটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে বেরিং সাগরের নর্টন সাউন্ড নামক অঞ্চলে বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। রাডারের তথ্য বলছে আকস্মিকভাবে উচ্চতা ও গতি হারাচ্ছিল বিমানটি, যদিও এর প্রকৃত কারণ এখনও জানাতে পারেনি কোস্টগার্ডের কর্মকর্তারা। এর আগে ওয়াশিংটন ডিসিতে একটি যাত্রীবাহী বিমান ও মার্কিন সামরিক বাহিনীর হেলিকপ্টারের সংঘর্ষে প্রাণ হারান 67 জন। এর রেশ কাটতে না কাটতেই ফিলাডেলফিয়া এয়ার অ্যাম্বুলেন্সে বিধ্বস্তে নিহত হন আরও 7 মার্কিন নাগরিক। 3 bodies have been found inside the rescue swimmers are out on the ice. They were able to see inside the aircraft, and they saw 3 individuals who were unresponsive without any signs of life. The remaining 7 people are believed to be on board, but due to the extent of the damage, the rest of the aircraft was inaccessible.
ভারতের দিল্লিতে বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। বুথ ফেরত জরিপের আভাস ২৭ বছর পর অঞ্চলটিতে জয়ের পথে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি। এনডিটিভির তথ্য বলছে শনিবার স্থানীয় সময় বেলা ১২টা পর্যন্ত ৭০ আসনের বিধানসভায় ৪৫টিতে এগিয়ে রয়েছে বিজেপি। বিপরীতে দিল্লির বর্তমানে ক্ষমতাসীন আম আদমি পার্টি এগিয়ে আছে মাত্র ২৫টি আসনে। দিল্লিতে একক বা সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনে যে কোনো দলকে জিততে হবে ন্যূনতম ৩৬টি আসন। বুধবারের ভোট গ্রহণ শেষে বুথ ফেরত জরিপে আভাস মেলে বিধানসভার ৩৫টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারে বিজেপি। ভারতের নির্বাচন কমিশনের তথ্য ৬০%-এর বেশি ভোটার উপস্থিতি ছিল দিল্লির এবারের বিধানসভা নির্বাচনে। রাজধানী হিসেবে আলাদা গুরুত্ব থাকায় দিল্লির নির্বাচন রাজনৈতিক দলগুলোর জন্য ভাবমূর্তির লড়াই। আরও একটি বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন এখন ঢাকা। খেলার খবর। বরিশালের টানা দ্বিতীয় শিরোপা, তবে টিমমেটদের অনেকেরই প্রথম। অভিজ্ঞতাতেও তাই আছে ভিন্নতা। প্রাপ্তির পাশাপাশি বিপিএল ফাইনাল লিখেছে অপূর্ণতার গল্প। তাই এবারের আসরের ভুল ত্রুটি শুধরে আগামী আসরে আরও ভালো টুর্নামেন্ট উপহার দেওয়ার প্রত্যয়। ৭১তম আসরের ফাইনাল শেষে বিপিএল সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের অভিব্যক্তিতে ফুটে উঠেছে এমনটাই। আরও জানাচ্ছেন আরিফুল ইসলাম সাহাব। টিম বাসে ওঠার আগে ট্রফি হাতে তানভীর ইসলামের রাজস্বিক এন্ট্রান্স। গতবার এই বরিশালের কাছেই হারের স্বাদটা নিশ্চয়ই এখন আর পোড়াবে না। বাসে ওঠার পরপরই অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফিটা হ্যান্ডওভার করেছেন ফ্র্যাঞ্চাইজি মালিকের কন্যাদের কাছে। শিরোপা হাতে তাদের উচ্ছ্বাসটা ছিল চোখে পড়বার মতো। মুদ্রার এপিট ওপিটের মতো জয়ের বিপরীতে থাকে পরাজয়। সঙ্গত কারণেই ফাইনালিস্ট দুই দলের মালিকের কথায় ভিন্ন আবহ। আমার কাছে মনে হচ্ছে ওভারঅল অল দ্য স্পেক্টে আমার ভালোই হয়েছে জার্নি। অবশ্যই ফাইনাল ম্যাচ ইফ উই লুজ দ্য গেম, সো টেনশন তো অবশ্যই থাকবে, এটা অবভিয়াস। অল ক্রেডিট টু বরিশাল, ওরা ব্রিলিয়েন্টলি খেলেছে, লাস্টের দিকে প্রেশারটা বেটার হ্যান্ডেল করে ফেলছে। ইনশাআল্লাহ আগামী বছর আরো স্ট্রং হয়ে ফেরত আসবো। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বিভিন্ন ভূমিকায় ফাইনালে উঠেছিলেন নাফিস ইকবাল, তবে শিরোপা জেতার স্বাদ পেয়েছেন এবারই প্রথম। অনেস্টলি 3বার বিপিএল ফাইনাল খেলেছিলাম, বাট চ্যাম্পিয়ন হতে পারিনি, সো ভেরি হ্যাপি এবার চ্যাম্পিয়ন হয়। নানা অসামঞ্জস্যতায় বিতর্কিত হয়েছে বিপিএল, তবে সঙ্গী ছিল প্রতিবন্ধকতাও। কিন্তু বন্ধুর পথ সামলে দর্শক উন্মাদনায় সেরা বিপিএল উপহার দিয়ে আরও উন্নতির প্রত্যয় ক্রীড়া উপদেষ্টার। খুব স্বল্প সময়ে তাড়াহুড়োর মধ্যে আয়োজনের কারণে আমাদের কিছু শর্টকামিংস ছিল এবং কিছু পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু ওভারঅল শেষ ভালো যার সব ভালো তার। আজকে খুব সুন্দর একটি ফাইনাল হয়েছে এবং সেমিফাইনালেও আমরা প্রতিযোগিতাপূর্ণ খেলা দেখেছি এবং দর্শকরা খুশি হয়েছে, যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, যে দর্শকরা কিভাবে আসলে রিয়্যাক্ট করে, কিভাবে তারা এনজয় করতে পারে কিনা। চ্যাম্পিয়ন দল গড়ে শিরোপা ধরে রাখার প্রত্যয় জানিয়েছিল বরিশাল। উত্তেজনাময় ফাইনালে শিরোপা ধরে রেখে সেই চ্যালেঞ্জ জিতেছে তারা। আগামী আসরে সকল বিতর্কের অবসান ঘটিয়ে এবার বিসিবির চ্যালেঞ্জ জেতার পালা। আরিফুল ইসলাম সাহাব, এখন ঢাকা। এদিকে তামিম ইকবালকে আনুষ্ঠানিক বিদায় জানালো বিসিবি। বিপিএল ফাইনালের বিশেষ দিনটিকে এই আনুষ্ঠানিকতার জন্য বেছে নেয় বোর্ড। দারুণ এক 50-তে বরিশালের শিরোপা জয়ের ভিত গড়ে দেন তামিম, আর এতেই সংবর্ধনা পেয়েছে বাড়তি মাত্রা। ম্যাচ শেষে টাইগার সাবেক অধিনায়কের হাতে তুলে দেয়া হয় বিদায়ের স্মারক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ব্যাট এবং বলের কি অপূর্ব মোহনীয় ছন্দ তামিম ইকবালের। দেশসেরা ওপেনার হিসেবে টাইগার ক্রিকেটে পরিচিত তামিম ইকবাল খান 17 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে নামের পাশে লিখেছেন 15,000-এর বেশি রান। তবে আক্ষেপ হয়তো রয়েছে লাল সবুজ জার্সিতে নিজের বিদায় নিয়ে। দলীয় কোন্দলে ক্রিকেটটা ছেড়েছেন কিছুটা বাধ্য হয়ে। যদিও সময়ের সাথে সাথে পরিবর্তন এসেছে দৃশ্যপটে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিমকে দলে ফেরাতে চেষ্টা চালিয়েছে ক্রিকেট বোর্ড। তবে ক্রিকেট থেকে দীর্ঘদিন দূরে থাকা তামিম সেই প্রস্তাব ফিরিয়ে গেল জানুয়ারিতে ঘোষণা করেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজের অবসর। সেই থেকে টাইগার সাবেক অধিনায়ককে আনুষ্ঠানিক বিদায় জানানোর পরিকল্পনা সাজায় বিসিবি। বিপিএল এর ফাইনালে ফরচুন বরিশাল পৌঁছানোয় পরিকল্পনায় লাগে বাড়তি হাওয়া। তাই ফাইনালের আগে আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয় মেগা ফাইনালের রাতেই বিশেষ সম্মাননা পাবেন তামিম। তামিম ইকবাল, ইফ ইউ প্লিজ কালেক্ট। দারুণ নেতৃত্ব আর পারফরমেন্সে বরিশালকে চ্যাম্পিয়নও করান ড্যাশিং ওপেনার।
এই ম্যাচের পরেই তামিমের হাতে বিদায় স্মারক তুলে দেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বিসিবির এমন উদ্যোগ মন ছুঁয়েছে খান সাহেবেরও। ধন্যবাদ জানিয়েছেন বিগত সময়ের বোর্ড সভাপতি থেকে শুরু করে বর্তমান ফারুক আহমেদকেও। I must say thank you to the BCB. BCBর সাথে there's always love and hate relationship থাকে, but আমি একটা জিনিস সবসময় মানি that I cannot deny the fact that they have looked after us for 17 years, at least looked after me for 17 years. এটাতে বর্তমান প্রেসিডেন্ট আছে, আগের প্রেসিডেন্ট যিনি ছিলেন উনি ছিলেন, তার আগে যে ছিলেন উনি। সো আই থ্যাংক ইচ অ্যান্ড এভরিওয়ান বিকজ হ্যাঁ অনেক কিছু আমার পছন্দ হয় নাই, অনেক কিছু আমার পছন্দ হয়েছে, বাট ওরা আমাকে একজন গার্জিয়ানের মতোই এই 17টা বছর আমাকে খেলার ব্যবস্থা করে দিয়েছেন। দে হ্যাভ লুকড আফটার মি। টাইগার ক্রিকেটে তামিম অধ্যায় আনুষ্ঠানিকভাবে শেষ, তবে ভবিষ্যতে সংগঠক কিংবা বোর্ডের গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বে তার দেখা মিলবে কিনা সেটা সময়ই বলবে। রেদওয়ান শাওন, এখন, ঢাকা। উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ঢাকা ম্যারাথনের পঞ্চম আসর। অংশ নেন 10,000-এরও বেশি নারী পুরুষ। উচ্ছ্বসিত অংশগ্রহণকারীরা বলেন, সুস্থ সবল প্রজন্ম গড়তে এমন আয়োজন আরও চান তারা। বিস্তারিত জানাচ্ছেন সানি মৃধা। ঘড়ির কাঁটায় ঠিক ভোর 5টা, সূর্যের আলো ফোটার আগেই বসুন্ধরা কনভেনশন সেন্টারের সামনে হাজির দেশি বিদেশি 10,000-এর বেশি নারী পুরুষ। তাদের পদচারণায় মুখরিত পুরো এলাকা। ঢাকঢোলের তালে প্রস্তুতিও সেরে ফেলেন অংশগ্রহণকারীরা, আর তখন তাদের নির্দেশনা দিতে প্রস্তুত আয়োজকরা। সেনাবাহিনীর তত্ত্বাবধানে ঢাকা ম্যারাথনের পঞ্চম আসর বসুন্ধরা কনভেনশন সেন্টার থেকে শুরু হয়। পরে 300 ফিট হয়ে কাঞ্চন ব্রিজ পর্যন্ত দৌড়ে যান অ্যাথলেটরা। একই রাস্তায় ফিরে এসে শেষ করেন তারা। এলিট ম্যারাথনে অংশ নেয়া অ্যাথলেটরা দৌড়ান 42 কিলোমিটার, আর হাফ ম্যারাথনে সে রাস্তা ছিল 21 কিলোমিটার। এর বাইরে 10 কিলোমিটারের 3টি সহ 5 ক্যাটাগরি ছিল ঢাকা আন্তর্জাতিক ম্যারাথনে। এখানে পার্টিসিপেটের উদ্দেশ্য করে যে গত 1 বছর ধরে যে প্র্যাকটিসটা করছি ওইটাই হচ্ছে বড় অ্যাচিভমেন্ট, কারণ এটা ইভেন্ট না থাকলে কিন্তু আমার এই রেগুলার প্র্যাকটিসটা হইতো না। আমি এবার 10 কিলোমিটার দৌড়েছি, এটা হলো আমার ফার্স্ট টাইম, খুবই ভালো লেগেছে। আমরা সিলেট থেকে আইছি, আর এখানে আমরা ফার্স্ট আইছি, মানে এই ইভেন্টে আমরা ফার্স্ট পার্টিসিপেট করছি সবাই, আর অনেক ভালো লাগছে দৌড়াইয়া। আমি ময়মনসিংহ থাকি আর কি, ঢাকায় আসছি, আমার ভাইয়ের বাসা এখান থেকে আর কি আমি এখানে আসলাম। ঢাকা ম্যারাথনে অংশ নেওয়া অনেকেই অপেশাদার, কেবল নিজের ভালো লাগা ও স্বাস্থ্য সচেতনতার জায়গা থেকেই অংশ নেয়ার কথা জানালেন অনেকে। নিজের স্বাস্থ্য ঠিক রাখার জন্য, নিজেকে ঠিক রাখার জন্য এমন সুন্দর সুন্দর ইভেন্ট আমরা জীবনে আরও চাই। ডক্টর বলছিল আমার ফ্যাটি লিভার, তো আলহামদুলিল্লাহ আমার এখন ফ্যাটি লিভার গ্রেড 2 বলছিল, এখন আমার গ্রেড নাই কোনো, এখন নরমাল, একদমই নরমাল। বেসিক্যালি আমরা আমাদের স্বাস্থ্য সচেতনতার জন্য আমরা রানটা করি আর কি, নিজেকে সুস্থ রাখার জন্য। একটা শক্তিশালী প্রজন্ম, একটা বুদ্ধিদীপ্ত প্রজন্মের জন্য তাদেরকে অ্যাক্টিভ হতে হবে, এবং অ্যাক্টিভিটির মধ্যে দৌড় একটা অন্যতম একটা শরীরচর্চা। 2021 সাল থেকে যাত্রা শুরু ঢাকা ম্যারাথনের, তবে এবারই সবচেয়ে বড় পরিসরে আয়োজন। অংশ নিয়েছেন প্রায় সব বয়সীরা। সুস্থ দেহের জন্য অন্যতম কার্যকারী ব্যায়াম দৌড়, তবে ইট পাথরের এই নগরীতে সেই সুযোগ খুব কমই পান স্বাস্থ্য সচেতনরা। ফলে অনেকেই দৌড়ানোর জন্য বেছে নেন ম্যারাথনের মতো ইভেন্টকে। এমন আয়োজন বেশি বেশি করা গেলে আগামীতে সুস্থ সবল এক প্রজন্ম গড়ে উঠবে বলে বিশ্বাস ঢাকা আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নেয়া দৌড়বিদদের। সানি মৃধা, এখন, ঢাকা। এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। গাজীপুরে হামলায় আহতদের মধ্যে একজন আইসিইউতে, জড়িতদের সর্বোচ্চ শাস্তির আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। বিক্ষোভের ডাক বৈষম্য বিরোধীদের। ধানমন্ডি 32-এর শেখ মুজিবের বাড়ির ধ্বংসাবশেষ নিয়ে যাচ্ছে উৎসুক জনতা। ফ্যাসিবাদের স্মারক হিসেবে সংরক্ষণের দাবি। মূল্যস্ফীতি কমানোর লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রথম মুদ্রানীতি ঘোষণা সোমবার। নীতি সুধার নির্ধারণে সতর্ক থাকার তাগিদ।
স্টেট বৃদ্ধি করে, কস্ট অফ ডুইং বিজনেস এটা বেড়ে যাবে, আনএমপ্লয়মেন্ট রেট যেটা আছে সেটা বৃদ্ধি পাবে। বিনিয়োগের উপরে যে নেতিবাচক প্রভাব, এটা তাহলে অন্যান্য ফ্যাক্টর দিয়ে কমাতে হবে আমার, সেখানেই আমাদের ব্যবসা পরিবেশ এগুলোর প্রশ্নটা চলে আসে। 10 দিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রে তৃতীয় বিমান দুর্ঘটনা, আলাস্কায় বিধ্বস্ত উড়োজাহাজের 10 আরোহীর সবাই নিহত। শেষ করছি এখন ঢাকা। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।